নূর রুমে গিয়ে শুধু পায়চারি করছে আর রাগে ফুসফুস করছে। এমন সময় নিচ থেকে ডাক দিল নওরিন আফরোজ। বলল, নূর, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে যা। সাদাফ কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবে না। নূর বলে বসলো, চলে যেতে বলো তোমার ছেলেকে। আমি আজকে স্কুলে যাব না, আমার ভালো লাগছে না। নওরিন আফরোজ অবাক হয়ে গেলেন। নূর তো কখনো এইভাবে কথা বলে না। তোমার ছেলে বলে না, সবসময় সাদাব ভাইয়া বলে। সাদাব অবশ্য নরিন আফরোজের পাশে ছিল। স্বপ্ন শুনলো কথাগুলো, তারপর বলল, ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখছি ওর কি হয়েছে। নরিন আফরোজ সাদাফের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বলল, ঠিক আছে, দেখ কি হয়েছে। মেয়েটা তো কখনো এরকম করে না। আমি ওর টিফিন রেডি করছি, যাতে দেরি না হয়, গাড়িতেই খেয়ে নিবে। নরিন আফরোজ চলে যেতে সাদাব নূরের দরজায় নক করলো। নূর ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। নূর বলল, বড় মা, আমি আজকে স্কুলে যাব না, বলে দাও তোমার ছেলেকে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। সাদাব বলল, সাহস থাকে দরজা খুলে বড় মার ছেলেকে নিজে বল, দেখি তোর সাহস কতটুকু। থাপড়ে দাঁত ফেলে দিব বেয়াদব। স্কুলে যাবে না, এক্ষুনি বের হ রেডি হয়ে। নূর রাগে গজগজ করতে করতে দরজা খুলে দিল, যেন দেখিয়ে দিতে চাইল সাহস কতটুকু আছে। সাদাব দেখলো রাগে নূরের গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। ভিতরে ভিতরে খুব হাসি পাচ্ছে সাদাবের, কিন্তু বাহিরে প্রকাশ করলো না। কাঠিন্যতা বজায় রেখে বলল, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হও, আমি এখানে বসলাম। নূর বলল, আপনি এখানে থাকলে আমি রেডি হব কিভাবে? সাদাব বলল, এটা তো আমার হেডেক না, তোর মাথা ব্যথা। সময় দিয়েছিলাম আগে, তুই রেডি হসনি, এখন আমি এখানে বসলাম, তুই ওয়াশরুমে যা, গিয়ে রেডি হয়ে আয়। আর এমন কিছু নাই তোর যা আমি ছোটবেলা থেকে দেখিনি, জন্ম থেকে দেখতেছি। সাদাপের গা ছাড়ার নির্লজ্জ সীমার্কা কথা শুনে নূরের চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। ভিতরে ভিতরে বলল, ঠিক কেন যে দরজা খুলতে গেল, একবার রেডি হয়ে দরজা খুলে দিলেই ভালো হতো। জিদ করে বড় বড় পা ফেলে আলমারি থেকে স্কুলের ইউনিফর্ম বের করে ওয়াশরুমের দিকে চলে গেল নূর। ওয়াশরুমের দরজা এমন জোরে লাগালো যেন সাদাফের কানে খিল লেগে গেল। সাথে সাথে সাদাফ আঙ্গুল দিয়ে কান আটকালো। এমন জোরে লাগিয়েছে, বুঝতে পারছে নূরের মনের অবস্থা। সাদাফকে যেন না পারছে কাঁচা চিবিয়ে গিলে ফেলতে চাচ্ছে মেয়েটা। সামিয়া বেগম সবজি টিফিন বক্সে ঢুকাচ্ছ, রুটি ঢুকাচ্ছ। নরিন আফরোজ এসে কফি মগে ঢালতে ঢালতে বলল, নূর আজকে এমন করলো কেন রে? ওকে তো কখনো এরকম করতে দেখি না, সবসময় চুপচাপ শান্তশিষ্ট থাকে। মেয়েটি যেই যাই বলুক, কোনো কথার উত্তর দেয় না। আজ কেমন করে উঠেছে দেখেছিস? সামিয়া বেগম বলল, হ্যাঁ ভাবি, দেখেছি। বড় হচ্ছে, হয়তো কোনো কারণে মেজাজ গরম, তাই এমন করতে পারে। আমার তো আর কিছু আমাকে তো আর কিছু বলে না। বাবাদের আদরে মেয়ে, বাবারাই জানে কি অবস্থা। নরিন আফরোজের মাথায় চলছে অন্য কিছু। নূরের একটি কথা ভীষণ ভাবাচ্ছে নরিন আফরোজকে। তোমার ছেলে যেভাবে রাগের বশে বলেও অধিকার নিয়ে বলেছে, নূর কেমন যেন কানে ঠেকলো ওনার কাছে। নর্মালি মেয়েরা তার উপরে এভাবে অভিমান করে যার উপর কোনো অধিকার থাকে। কিন্তু ও যে সাদাপের অনেক ছোট, সাদাপকে কোলে নিয়ে ঘুরেছে, মানুষ করেছে, তাই এই বিষয়টা ভাবতেই পারে না নরিন আফরোজ। কিন্তু নূর যে নরিন আফরোজের অনেক প্রিয়, অনেক আদরের। যদি কখনো এরকম হতো সাদাপের সঙ্গে। তারপর আবার দাঁত দিয়ে জিভ কেটে মনে মনে ভাবছে, ছি, ছেলের স্বার্থের জন্য কি ভাবছে। যেখানে সাদাপ এখন বিয়ে করতে চাইছে, সেখানে নূর তো এখনো বিয়ের বয়স হয়নি। তাই এই চিন্তা ভাবনা করাও যে একদম অবান্তর। তাই সামিহা বেগমকে বললেন, তাড়াতাড়ি টিফিন বক্স তৈরি কর। ওরা নামলো বলে। আজকে এমনি দেরি হয়ে গিয়েছে। নূর ওয়াশরুম থেকে স্কুলের ইউনিফর্ম পরে বের হলো, এখনো হিজাব বাঁধেনি। হিজাব বাঁধতে আয়নার সামনে দাঁড়াতে হবে, তাই হনহনিয়ে হেঁটে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো নূর। সাদাব দেখতে লাগলো নূরের পাগলামি। নূরের বেল্ট পিছনে এখনো খোলা, হুক লাগানো হয়নি। সাদাব হেঁটে এসে নূরের পেছন থেকে দাঁড়িয়ে সামনে হাত দিয়ে বেল্টটি সুন্দর করে লাগিয়ে দিল। নূর কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে ক্রস বেল্ট ঠিক করে দিবে এমন সময় নূর সরে গেল। বললে, কি করছেন? সাদা কফা খাওয়ার ভান করে বলল, কি করছি? নূর আমতা আমতা করে বুকে হিজাব রেখে বললে, কি করছিলেন? কোথায় হাত দিচ্ছেন আপনি?
সাদাব বলল, কোথায় হাত দিচ্ছে? নূর রাগের বশে বলে ফেলল, কালও আপনি আমাকে এভাবে স্পর্শ। আর কিছু বলে শেষ করতে পারলো না নূর। সাদাব আর একটু কাছে এসে কানের কাছে ঝুঁকে বলল, কাল কি আমি কোথায় স্পর্শ করেছি? আর তুই তো ভুলে যাচ্ছিস, তুই ভুল সময় আমার রুমে ঢুকেছিলি। তাই সম্পূর্ণ দোষ আমার একার না, দোষটা তোর। তুই আগে আমাকে স্পর্শ করছিলি। এভাবে রাতের নির্জনে কি কোনো পুরুষ মানুষকে ছিঁড়ে দিতে আসে নূর? নূর কাঁপতে লাগলো। সাদাব হঠাৎ করে আবার এত কাছে চলে আসে। যখনই সাদাব নূরের এইভাবে কাছে আসে, নূর কেন যেন মোমের মতো গলে যায়। মনে হয় শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গলে গলে এভাবে মাটির সাথে মিলিয়ে যাচ্ছে। নূর মাথা নুইয়ে ফেললো। সাদাব কানে ফিস ফিস করে বলল, এমন কিছু করিনি আমি যা আমার অধিকার নেই, এমন কোথাও স্পর্শ করিনি আমি যা আমার জন্য নির্ধারিত না। নূরের এবার রাগ হলো, ভীষণ রাগ হলো। চোখ তুলে বলল, আপনি না সামনে বিয়ে করছেন, তাহলে কেন এসেছেন এখানে? সাদাব নূরের দিকে তাকিয়ে বলল, তোকেও তো বলেছি, তুই কেন চাচ্ছিস না আমার বিয়ে হোক? একটা কারণ দেখা, আমি বিয়ে করব না। নূর রাগে ফুঁসতে লাগলো, মনে মনে খুব জারতে লাগলো সাদাবকে। বারবার মনে মনে বলতে লাগলো, কেন আপনি আমার মনের কথা বুঝে নিচ্ছেন না? কেন সবকিছু আমাকে মুখ ফুটে বলতে হবে? আপনিও তো কখনো মুখ ফুটে আমাকে কিছু বলেন না, কিন্তু ঠিকই আমার কাছে আসেন, আমাকে স্পর্শ করেন, আমাকে এভাবে পাগল পাগল করে দেন, কিন্তু নিজে মুখ ফুটে কিছুই বলেন না। নূরের ভাবনার মাঝে সাদাব নূরকে আবার নিজের কাছে এনে সোজা করে দাঁড় করিয়ে বুকের দিকে ক্রসবেল্ট ঠিক করে দিল। তারপর ধীরে ধীরে বলল, যা, আমার তা শুধু দেখার অধিকার আমার। নিজেকে সাবধানে রাখবি, যত্নে রাখবি, ডেকে রাখবি, অন্য কারো চোখ যেন তোর উপরে না পড়ে। বলে একটু দূরে সরে বলল, আমি নিচে গাড়ি বের করছি, তাড়াতাড়ি নিচে আয়, আমার যেন আর উপরে আসতে না হয়। সাদাব বেরিয়ে যেতে নূর বড় একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এইমাত্র কি বলে গেল লোকটা? ওনার জিনিস মানে? আর ডেকে রাখবো মানে? আমি কি বাজেভাবে চলাফেরা করি? উনি এসব কথা বলতে কি বুঝাতে চাইলেন? আর শুধু উনি দেখবেন মানে? হাজারো প্রশ্ন নূরের মাথার ভিতরে ঘুরপাক খেতে লাগলো। এদিকে সাইমন প্রেজেন্টেশনের জন্য রেডি হয়ে নিচে নামছে। নিচে নেমে কোথাও রিমাকে দেখতে পেল না। নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, বড় আম্মু, রিমা কোথায়? নরিন আফরোজ বলল, তুই যখন উপরে গেলি তখনই বের হয়ে গেল। বললো নাকি খুব তাড়া আছে, তাই চলে গেল, আজকে তোর সাথে যেতে পারবে না। সাইমনের মেজাজ গরম হলো, কিন্তু বড় আম্মুর সামনে তার প্রকাশ করতে পারল না। চুপচাপ বলল, ঠিক আছে, আমি আসছি, প্রেজেন্টেশন আছে আজকে, আসতে একটু লেট হবে আমার। রান্নাঘরের দিকে তাকিয়ে সাইমন বলল, মা আমি আসছি, প্রেজেন্টেশন আছে, দেরি হবে আমার। বারবার ফোন দিও না ক্লাসে থাকা অবস্থায়। একরাশ বিরক্তি নিয়ে বের হয়ে গেল সাইমন। মনে মনে ভাবলো, আজকে খালি বাসায় আসুক, বেশি উঠছে, ফাঁকা দুটো কাটতে হবে, দেখাবো মজা আজকে। নূর যাওয়ার সময় নরিন আফরোজের হাত থেকে টিফিন বক্সটা নিল। নরিন আফরোজ দেখলো রাগে নূরের মুখ চোখ কেমন লাল হয়ে আছে। স্কুলে যাওয়ার সময় দেরি করাতে চাইলো না, তাই কিছু জিজ্ঞেস করলো না। বলল, যা, গাড়িতে অপেক্ষা করছে সাদাব। নূর টিফিন বক্সটা বড় আমার হাত থেকে নিয়ে হনহনিয়ে দরজা দিয়ে হেঁটে বাইরে চলে গেল। নরিন আফরোজ নূরের দিকে এক নজরে তাকিয়ে রইল। বড় হয়ে যাচ্ছে মেয়েটা, একদিন বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠাতে হবে, কিন্তু কেন যেন মেয়েগুলোকে আর বিয়ে দিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠাতে ইচ্ছা করে না। নিজেরাও তো এসেছিল অন্যের বাড়ি থেকে, এসে তো এই বাড়ির হয়ে গেছে, একসময় তার মেয়েরাও চলে যাবে, কিন্তু মন যে মানতে চায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার রান্নাঘরের দিকে গেল নরিন আফরোজ। গিয়েই চোখ পড়ল সামিয়া বেগমের দিকে। সামিয়া বেগম সবজি কাটছিলেন। নরিন আফরোজ পাশে গিয়ে বললেন, রিমা আর নূর দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, একদিন বিয়ে দিবে, ওরা শ্বশুর বাড়িতে চলে যাবে, ভাবতে কেমন লাগে তাই না রে? মেয়ে দুটোকে তো আমার বাইরে দিতে ইচ্ছেই করে না। হ্যাঁ ভাবি, তুমি ভাবছো বাইরে যেতে ইচ্ছে করে না, আমি তো ভাবছি নূর দিন কেমন হচ্ছে, বেয়ারা শ্বশুর বাড়িতে গিয়ে না জানি কি হয়, কথা শুনতে হবে, মেয়েকে কিছুই শিখাইনি বলবে, অথচ বাপ চাচার জন্য কিছুই শিখাতে পারি না, কিছু বলতে গেলেই দোষ হয়ে যায়। সব শ্বশুরবাড়ি তো আর আমাদের মতো হবে না, তাই না বলো? হাতে ধরে শিখিয়ে দিবে, ভুল হলে মাফ করে দিবে, সব সময় তো আর এমন হয় না। খুব চিন্তা হয় জানো, ও যেরকম কথায় কথায় রাগ করে, স্যান করে খেতে চায় না, শ্বশুর বাড়িতে গিয়েও তো না খেয়ে বসে থাকবে, কেউ কি আমাদের মতো জোর করে খাওয়াবে ওকে?
রিমাটাও অনেক ম্যাচিউর, নিজের কাজগুলো নিজে করতে পারে। সাইমনের কাজগুলো দেখো না, সব সুন্দর করে গুছিয়ে করে দেয়, আমার তো কোনো টেনশনই করতে হয় না। এই যে সাইমনের কাপড় চোপড় এইটা সেটা, তো সব কিছু গুছিয়ে রাখে রিমা। মেয়েটা খুব সংসারী মেয়ে, খুব ভালো লাগে আমার এই রিমাকে দেখলে। ওকে নিয়ে অ্যাটলিস্ট আর যাই হোক শ্বশুর বাড়ি থেকে কথা শুনতে হবে না। টেনশন তো হচ্ছে আমার এই বুদ্ধু মেয়েটাকে নিয়ে, কথায় কথায় শুধু গাল ফুলিয়ে বসে থাকে না খেয়ে বসে থাকে। নরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা এমনও তো হতে পারে ওকে বাসায় রেখে দেওয়া যায়। সামিয়া বেগম অবাক হয়ে গেলেন, বললেন, কি করে বাসায় রাখবো? মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো দিতেই হবে। এমন একটা জামাই যদি পেতাম, হয় আমার মেয়ের জন্য মেয়ের মতো হয়ে যেত, আর না হলে আমার মেয়ে জামাইয়ের বয়ে জামাইয়ের মতো হয়ে যেত। হলেই বলেই হেসে ফেললেন সামিয়া বেগম। নরিন আফরোজ দীর্ঘশ্বাস ছাড়লো, মনের কথা মনে রাখলো, মুখ ফুটে আর কিছুই বলল না। আগে নিজে ভাববে, তারপর কথা বলবে। সাদাফ তো বলল তাকে যেন বিয়ে করতে চায়, ছেলের পছন্দ তো দেখতে হবে। নরিন আফরোজ নিজেদের কাজে মনোযোগী হলো। এদিকে সাদাব গাড়িতে বসে অপেক্ষা করছে নূরের জন্য। নূরের হনহনিয়ে গাড়ির পিছনের সিটে দরজা খুলে বসে পড়ল। সাদাব অবাক হয়ে গেল নূরের কাণ্ড দেখে, সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলল, কি হলো এটা? তুই পিছনে বসলি কেন? আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? চুপচাপ সামনে আয় বলছি। নূর বলল, না, আমি সামনে বসবো না। আপনি তো কয়দিন পর বিয়ে করবেন, সামনে আপনার বউকে বসান, অন্যের জায়গা নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। সাদেব সামনের দিকে তাকিয়ে মুচকি হাসলো, আঙ্গুল দিয়ে কপাল একটু চুলকাতে চুলকাতে বলল, সেটা না হয় যখন হবে তখন দেখা যাবে, এখন তুই সামনে আয়, কোম্পানি দে, তাড়াতাড়ি আয় বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে। নূর বলল, আমি যাব না সামনে, আমি পিছনে বসবো। সাদাব বলল, তুই ভালো মতো সামনে আসবি নাকি আমার পিছনে আসতে হবে? নূর বলল, বলেছি তো একবার, আমি সামনে যাব না, আমি পেছনেই বসবো। সাদাব চুপচাপ গাড়ির দরজা খুলে বের হয়ে সাথে সাথে পিছনের দরজা খুলে যেই মাথা ঢুকিয়ে দিল, নূর ভয়ে সিটের মধ্যেই আধশোয়া হয়ে পড়ে গেল। সাদাব নূরের উপরে ভার না দিয়ে দু হাতে দুপাশে দিয়ে নূরের উপরে ঝুঁকে বলল, তুই কি এখন উঠে চুপচাপ সামনে যাবি নাকি আমার আরো কিছু করতে হবে? আর কিছু মানে? ভয়ে ভয়ে জানতে চাইল নূর। বুঝতে পারছিস না? কি? গোর লাগা কণ্ঠে বলল সাদাব। বলেই নূরের গালে হাত রাখলো, আঙ্গুল দিয়ে গালে স্লাইস করতে করতে বলল, তোকে দেখলেই আমার এমন লাগে কেন নূর? নূর বলল, কে কেমন লাগে? এই যে তোকে বুকে নিয়ে আদর করতে ইচ্ছে করে, ঠোঁট দুটো ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, তোকে এলোমেলো করে দিতে ইচ্ছে করছে, তোকে একটু গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে নূর। বলেই নূরের ঠোঁটের দিকে হালকা ঝুঁকতে নূর চোখ বন্ধ করে ফেলল। সাদাব মুচকি মুচকি হাসছে নূরের ভয় পাওয়া দেখে। নূর ভয় পেয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে আসলো। নিজের চোখের সামনে এত এত সামনে সাদাবকে দেখে বারবার নিজের উপরেই খেই হারিয়ে ফেলে নূর। তারপর আমতা আমতা করে বলল, কিছু করতে হবে না, আমি সামনে যাচ্ছি, আমার উপর থেকে সরুন, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে জানতে চাইল সাদাব। নূর চুপচাপ শুয়ে রইল। সাদাব ধীরে ধীরে নূরের উপর থেকে সোজা হয়ে ঠিকমতো খুলে দিল, বলল, সামনে আয়। নূর চুপচাপ উঠে বসলো। অফিসে বসে আছে হুমায়ুন রহমান, কিছু একটা ভাবছেন। ফজলুর রহমান একটি ফাইল দেখছিল। হঠাৎ হুমায়ুন রহমান বলল, শুনলি তো, সাদাব বিয়ে করতে চাইছে? ফজলুর রহমান মাথা তুলে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ, ছেলে বড় হয়েছে, বিয়ে তো করতে চাইবেই, আমাদেরই ভাবা উচিত ছিল। তা না করে নিজেরা বসে রইলাম। ছেলের মুখ ফুটে বলতে হলো, ভাই একটা জিনিস খেয়াল করেছো? ও বলল, পাত্রীকে আমরা ছোটবেলা থেকে চিনি। তখন কথাটা ধরিনি। কে হতে পারে যাকে আমরা ছোটবেলা থেকে চিনি? হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন, তারপর একটু আমতা আমতা করে বললেন, আচ্ছা, পাত্রী যদি তোর খুব চেনা হয় তাহলে কেমন হবে? ফজলুর রহমান বললেন, ভালোই হবে, চেনা জানার মধ্যে হলে তো ভালো, আর নতুন করে চেনা জানা করতেও হবে না, সবকিছু আগে থেকেই বুঝ পড়া হয়ে থাকবে। আমি তো আমার আশেপাশে বিয়ের উপযুক্ত এরকম কোনো মেয়েকে দেখি না ভাইয়া, যাকে আমি ছোটবেলা থেকে চিনি। হুমায়ুন রহমান চুপ করে রইলেন, আর আর কিছু বললেন না। বললেই সেটা হয়তো সাদাব জানে, হয়তো আমাদের মাথায় এখন আসছে না। মেয়েটা হয়তো আমাদের খুবই পরিচিত। তারপর কি মনে করে যেন বলল, আচ্ছা, আমাদের মেয়ে দুটো তো বড় হচ্ছে, ওদের তো বিয়ে দিতে হবে, নূরকে নিয়ে তোর কি চিন্তা ভাবনা?
ফজলুর রহমান চট করে তাকালেন ভাইয়ের দিকে, তারপর বললেন, এখনো তো ছোট ভাইয়া, ওকে নিয়ে আর কি চিন্তা করব? তার আগে তো রিমা পড়াটা শেষ হলে বিয়ে দিব, তারপর নূরকে নিয়ে চিন্তা। রিমা তো লেখাপড়ার জন্য অনেক সিরিয়াস, এজন্য লেখাপড়া আর একটু এগোনোর পর ভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে উঠলে বিয়ের কথা চিন্তা করব। কিন্তু নূর তো আবার লেখাপড়া বেশি একটা করতে চায় না, তাই জিজ্ঞেস করলাম, নূরকে নিয়ে তোর কোন প্ল্যান আছে কিনা? আমি তো বড় বাবা হিসেবে নূরকে বাহিরে দিতে রাজি না, তুই তো ওর নিজের বাবা, তাই জিজ্ঞেস করলাম। হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, নিজের বাবা বলে কি ভাইয়া, আমার চেয়ে বেশি অধিকার নূরের উপরে তোমার, কারণ নূরকে তোমাকে সবার আগে বাবা বলে ডেকেছিল, মনে নেই তোমার? হুমায়ুন রহমান হাসলো, বলল, হ্যাঁ, সর্বপ্রথম ও আমাকে বাবা বলে ডেকেছিল। তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা সাদাব যে ছোটবেলা তোর কাছ থেকে নূরকে চেয়ে নিয়ে গিয়েছিল, মনে আছে তোর? এখন বিয়ে দিতে গেলে যদি বলে না, বিয়ে দিবে না, ওর কাছে রেখে দিবে, তখন? ফজলুর রহমান খুব হাসলেন। মনে পড়ে গেল সেই ছোট্ট বেলার কথা, যেদিন সাদাফের কোলে দিয়ে বসেছিলেন প্রমিস করে, হ্যাঁ এখন থেকে নূর তোর। তাই বললে, হ্যাঁ ভাইয়া, ছোটবেলা তো দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন কি আর এসব মনে আছে? আর তাছাড়া বিয়ে তো একদিন দিতেই হবে, কি করবো বলো? হুমায়ুন রহমান আমতা আমতা করছে। ফজলুর রহমান খেয়াল করলো, তারপর জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কি আসলে কিছু বলতে চাচ্ছ? হুমায়ুন রহমান সাহস করে বলল, যদি সাদাফ এখনো তোর কাছে নূরকে চেয়ে বসে, আজও কি নূরকে ওর হাতে দিয়ে প্রমিস করে বলবি এখন থেকে নূর সাদাফের? ছোটবেলায় যে পুতুলটাকে তোর কাছ থেকে চেয়ে নিয়েছিল, তোর কাছে প্রমিস করিয়েছিল, বড় হওয়ার পর যদি তোকে বলে সে প্রমিস রক্ষা করতে, এই পুতুলটাকে ওকে দিয়ে দিতে, তখন কি করবি তুই? ফজলুর রহমান নির্বাক হয়ে গেলেন, অবাক হতেও যেন ভুলে গেলেন, চোখের পলক না ফেলেই তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে। রাত 11টায় সবাই যার যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজেদের রুমে শুতে চলে গেল। কে সবাই যার যার নিজের ভাবনা চিন্তায় ব্যস্ত। নরিন আফরোজ ব্যস্ত নিজের চিন্তায়, হুমায়ুন রহমান ব্যস্ত নিজের চিন্তায়, ফজলুর রহমান ব্যস্ত ভাই কি কথার ইঙ্গিত দিল সেটা নিয়ে, সাইমন রিমা ব্যস্ত নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা নিয়ে। এদিকে নূর ভাবছে সাদাব ভাই বিয়ে করতে চায়, তাহলে ওর সাথে কি? এদিকে সাদাব ভাবছে নূর কবে বড় হবে। সবাই চুপচাপ খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল, সাইমনও তাই। সাইমনের আজকে মেজাজ অনেক গরম, জানে না কেন এরকম করছে রিমা। ঠিকমতো কথা বলে না, ফোন দিলে ফোন ধরে কোনোমতে হ্যালো বলে কথা শুনে রেখে দেয়। সাইমন আর কোনোভাবেই বুঝে উঠতে পারছে না কি এমন হয়েছে রিমার সাথে, রিমা এরকম করছে। আজকে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সাইমন। এদিকে নূর নিজের রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সাদাপের বলা কথাগুলো। সকালবেলা স্কুলে যাওয়ার সময় যখন বলছিল গভীরভাবে ছুঁয়ে দিতে চায়, বারবার একটি কথা কানে বাজছে নূরের। সে আসলেই যদি সাবা আপুকে ভালোবাসে বিয়ে করতে চায়, তাহলে কেন শুধু শুধু নূরের সাথে এরকম করে? নূরের আজকে এই প্রশ্নের জবাব দিতে হবে সাদাব ভাইকে, অবশ্যই দিতে হবে। যত যাই করুক, আজকে নূর কোনোভাবে ভয় পাবে না, পড়বে না। তাই নূর হাতে তেলের বাটিটা নিয়ে নিল। যদি বলে কেন এসেছিস, বলবে তেল মালিশ করে দিতে। কিন্তু নূরের প্ল্যান অন্য কিছু। নূর জানতে চায় যদি আপুর সাথে ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই ওনার মোবাইলে কিছু পাওয়া যাবে। আজকে তেল দেওয়ার বাহানে ওনার মোবাইল চেক করবে নূর। যদি ধরা খেয়ে যায়, তাহলে বলবে মাথায় তেল মালিশ করে দিতে এসেছি। নূর চুপি চুপি ধীরে ধীরে পায়ে চলে এলো সাদাফের রুমের বাইরে। সাদাফ রুমের দরজা লাগিয়ে ঘুমায়নি, দরজা চাপানো, ভিতরে ড্রিম লাইট আলো জ্বলছে। সাদাফ ঠিকই টের পেল নূর এসেছে। নূরের গায়ের জনসন বেবি পাউডারের গন্ধ শুনে বুঝতে পারে বলদিটা এসেছে। তাই ভাবলো নূর যে কাজে এসেছে ওকে করতে দেওয়া যাক। চোখ বন্ধ বন্ধ করে বিছানায় শুয়ে রইল সাদাব। নূর দরজা লাগিয়ে দিল রুমের ভিতর ঢুকে। তারপরে এদিকে ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত জিনিসটি। তেলের বাটিটা টেবিলে রেখে
রেখে দেখলো শিয়রের পাশে বালিশের কাছে মোবাইলটি আছে। হঠাৎ একটি নোটিফিকেশন আসলো। নূরের মন কু গাইল, নিশ্চয় সাবাফও ফোনে মেসেজ করেছে। নূর এগিয়ে গেল ধীরে ধীরে সাদাফের শিয়রের পাশে। সাদাফের ঠিক অপোজিটে পাশে মোবাইলটা মাথার কাছে দাঁড়িয়ে নূর ভালো করে খেয়াল করলো সাদাফ ঘুমিয়েছে কিনা। আঙ্গুল দিয়ে নাকের কাছে নিয়ে গেল, দেখলা হ্যাঁ নিঃশ্বাস বাড়ি, তার মানে ঘুমাচ্ছে। নূর আস্তে আস্তে সাদাফকে পাশ কাটিয়ে খাটের উপরে একটু হাঁটু ভর করে দিয়ে মাথার কাছে মোবাইলটা চুপচাপ নিয়ে নিল। নিয়ে ওইভাবে শিউরে বসে মোবাইল দেখতে লাগলো। একটু আগে একটা নোটিফিকেশন এসেছিল, কিন্তু এখন মোবাইলে পাসওয়ার্ড জানা নেই, তাই খুলতে পারছে না। অনেক চেষ্টা করছে, জন্মদিনের তারিখ দিল, কাজ হচ্ছে না। জন্মসাল দিল, কাজ হচ্ছে না। ফোন নাম্বার দিল, কাজ হচ্ছে না। কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। অনেকক্ষণ ধরে টিপাটিপি করার পর বিরক্ত হয়ে গেল নূর। কোনোভাবেই কাজ হচ্ছে না। মুখ দিয়ে বের হয়ে গেল, দেখ কি একটা বালের পাসওয়ার্ড দিয়েছে, খুলতে পারছি না। নূরের মুখে এইরকম গালি শুনে সাদা বোকা বনে গেল। কি ভেবেছিল আর কি বের হলো নূর। এটা একা একা তাহলে এরকম গালিগালাজ করে নিজে নিজে, আর সবাই আমরা ভাবি তোকে ভদ্র মনে করি। মনে মনে হাসলো সাদাব। নূর বাচ্চাদের মতো মোবাইলটা জাগাতে লাগলো। সাদাফের আর সহ্য হচ্ছিল না, খাট কাঁপছিল নূরের জাকিতে। এদিকে নূরের বারবার জাকিতে সাদাফের ঘা কেঁপে উঠছে। সাদাফের গায়ের সাথে একবার মিশেছিল নূর। এমনিতে নূরের বেবি পাউডারের গন্ধে সাদাফের যেন নেশা লেগে গেছে। তার উপরে মেয়েটা এভাবে কাঁপছে। বাধ্য হয়ে মাথা তুলল সাদাব। তুলে বলল, কি শুরু করেছিস? নূরের হাত থেকে সাথে সাথে মোবাইলটা পড়ে গেল বিছানায় সাদাবের পিঠের উপরে। তারপর সাদাব কোনো মতে মোবাইলটা সরিয়ে উপর হয়ে শুয়ে বলল, কি সমস্যা? প্রতিদিন রাতে আমার রুমে কি করিস তুই? নূর বলল, কই কিছু না তো, আমি তো তেল দিতে এসেছি আপনাকে। সাদাব দুষ্ট ভঙ্গিতে নূরের দিকে তাকিয়ে বলল, তাই আমাকে তেল দিতে এসেছিস? তা কই তোর তেল? নূর আমতা আমতা করে বলল, ওই তো কোথায় যেন একটা রাখলাম। সাদাব সাথে সাথে নূরের এক হাত ধরে এক ঝটকায় নিয়ে বিছানায় ফেলে নূরের উপরে শুয়ে বলল, তা কোথায় তেল দিতে এসেছিস আমাকে? নূর ধীরে ধীরে বলল, শরীরে না, মাথায়। কিন্তু আজকে তো মাথায় ব্যথা নেই, ব্যথা তো আজকে অন্য জায়গায়। তুই শিওর সেখানে ব্যথা? সেখানে তেল লাগিয়ে দিবি? নূরের হাত বিছানায় চেপে ধরে কানে কানে ফিসফিস করে কথাগুলো বলল সাদাব। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নূরের কানের কাছে সাদাফের পুরুষালী একটা গন্ধ আসছে। পুরো রুমে বিছানা, সেই গন্ধ পাচ্ছে নূর। যেন নিজেকে মাতাল মাতাল লাগছে, কোনোভাবে সহ্য করতে পারছে না। দুই হাত দিয়ে খামচে ধরার চেষ্টা করছে বিছানার চাদর, কিন্তু সাদাব নূরের হাত চেপে ধরে আছে। সাদাব নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সত্যি করে বল, আমার রুমে কেন এসেছিস? না হলে আজকে বের হতে দিব না। এভাবেই রাতভর আমার কোলবালিশ হয়ে আমার নিচে শুয়ে থাকবে। নূর কোনো মতে আমতা আমতা করে কান্না কান্না কণ্ঠে বলল, সত্যি করে বলছি, তেল মালিশ করে দিতে এসেছি। ওই তো সামনে টেবিলে রেখেছি, মাথা ঘুরিয়ে দেখুন প্লিজ, আমাকে যেতে দিন, আমি তেল মালিশ করে দিয়েই চলে যাব, সত্যি করে বলছি। সাদাব নূর কোনো মতে আর না বলে রুম আসবো না, সত্যি সত্যি এবারের মতো মাফ করে দিন। সাদা বলল, তুই এর আগের বার আমার কাছে এভাবে মাপ চেয়েছিলি, বলেছিল অনুমতি ছাড়া রুমে আসবি না, আজকে এসেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। কিন্তু ভাবছি তোকে আজকে কি শাস্তি দেওয়া যায়, একটু অভিনব শাস্তি দেওয়া দরকার, কি বলিস? নূর বয়ের সাথে সাথে চোখ খুলে ফেলল। নূর চোখ খোলার সাথে সাথে সাদাব নূরের ঠোঁট আলতো করে একটু চুমু খেয়ে বসলো। নূর যেন জমে গেল বরফের ন্যায়, শরীরের রক্তগুলো জমাট বেঁধে গেল, আর নড়াচড়া করছে না। নূরের দুই হাত চেপে রেখে আরেক হাত নূরের কোমরে হাত বুলিয়ে দিচ্ছে, আর বলছে, কি শাস্তি দেব তোকে আজ বল? আর
নূর কিছু ভুলবে। তার আগে সাদাফ নূরকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর নূর চোখ খুলতেই নূরকে সাথে সাথে কোলে তুলে নিল। নূর বলল, কি হলো, কোলে তুলে নিলেন কেন? কি করবেন আমাকে? কি ফেলে দিবেন কোল থেকে? সাদাফ হাসতে হাসতে নূরকে নিয়ে ওয়াশরুমে দিকে গেল। ওয়াশরুমের ভিতরে ঢুকেই নূর কোল থেকে নামার জন্য ছোটাছুটি করতে লাগলো। নূরকে শক্ত করে ধরে পানির ট্যাপ ছেড়ে দিল। নূর ঠান্ডায় জমে গেল। সাথে সাথে সাদাবকে জড়িয়ে ধরল। সাদাব নূরকে জড়িয়ে ধরা অবস্থায় নূরের কানে কানে বলল, যে আগুন আমার ভিতরে জ্বালিয়েছিস আমি পুড়ছি। আমার মাথা এখন ঠান্ডা করতে হবে। তাহলে তোকে এখন ভিজিয়ে ঠান্ডা করবো আমি। এত রাতে ঠান্ডায় একা আমি কষ্ট করব কেন? তুইও কষ্ট করবি, কারণ তুই এসেছিস আমার ঘরে। বলেই নূরকে কোল থেকে নামিয়ে দেয়ালের সাথে চেপে ধরে দুজনে ভিজতে লাগলো। নূরের সারা শরীর ভিজে জুবুথুবু অবস্থা। সাদাপের চুল, নাক, গাল ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে নূরের কপালে, গালে, সারা শরীরে। নূর উপরে তাকাতে পারছে না। হঠাৎ করে একরাশ লজ্জা জেগে ধরেছে নূরকে। সাদাপ নেশা ধরা চোখে তাকালে নূরের দিকে। সাদা জামা পড়ে থাকায় ভেতরের মোটামুটি সবকিছুই দৃশ্যমান। ভিজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বিছানা থেকে জোরপূর্বক কোলে করে নূরকে ওয়াশরুম পর্যন্ত টেনে আনে। কোথাও হয়তো গায়ের ওড়নাটা পড়ে গিয়েছিল। সাদাফের চোখ দুটো গিয়ে ঠেকল নূরের বক্ষপানে, যা খুব জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নেওয়ার দরুন ওঠানামা করছে। সাদাফ দুই হাত দেয়ালে চেপে ধরে কোনো মতে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে। কোথায় মাথায় পানি ঢেলে একটু মাথা ঠান্ডা করতে এসেছিল সাদাফ, কিন্তু এই মেয়ে ঠান্ডা পানির মধ্যে সাদাফের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে সাদাফের ভিতরের জ্বলন। নূরকে বোঝাতে পারছে না, নিজেকে সংযত রাখতে পারছে না। এর মধ্যে ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেল নূরের। তারপরও কোনো মতে চোখ খুলে দুই হাতে বুকে আড়াআড়ি করে রেখে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন না? সাদাফ এমনি জ্বলছে, তার উপর নূরের এই প্রশ্ন। সাদাফ ধীরে ধীরে কিন্তু অস্পষ্ট আওয়াজে নূরের কানে কানে ফিসফিস করে বলল, ভালোবাসলে কি করবি আর না বাসলে কি করবি? এদিকে সাইমন অপেক্ষা করছে কখন রিমার কাছে জিজ্ঞেস করবে, তাই রিমাকে ফোন দিল। রিমা ফোন ধরছে না। আরো বিরক্ত হচ্ছে সাইমন। বাধ্য হয়ে রিমার রুমের দিকে হনহনিয়ে হেঁটে গেল সাইমন। রিমা দরজা লাগিয়ে শুয়েছে। সাইমন বারবার নক করছে। সাইমন বাহিরে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা খুলছে না রিমা। সাইমন বাধ্য হয়ে বলল, তুই যদি এবার দরজা না খুলিস আমি আরো জোরে জোরে নক করবো। রিমা বাধ্য হয়ে দরজা খুলে দিল। সাইমন সাথে সাথে রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রিমা বলল, দরজা লাগালে কেন? সবাই কি মনে করবে? খোলো এক্ষুনি। বলে জেনে রিমা দরজা খুলতে যাবে, তার আগে সাইমন রিমার হাত দুটো দূরে দেয়ালের সাথে চেপে ধরল। যা জানতে চেয়েছি উত্তর দিবেন। আজকে আপনাকে উত্তর দিতেই হবে, না হলে আমি এখান থেকে এক পাও নড়ব না, বলল নূর। সাদাপ মুচকি হেসে নূরের থুতনিতে ধরে মুখটা উপরের দিকে তুলল। সাদাপের মুখে দুয়ে দুয়ে পানি পড়ছে নূরের মুখের উপরে। সাদাপ ঘোর লাগা কণ্ঠে বলল, তুই শিওর? উত্তর না দিলে তুই সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না? বোকা নূর বুঝতে পারল না সাদাপের কথার অন্তর্নিহিত অর্থ। বলল, হ্যাঁ বলেছি তো, এক পাও নড়ব না। সাদাপ দুষ্টুমি করে নূরকে ভয় দেখানোর জন্য সাথে সাথে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। নূর সাথে সাথে বলে উঠল, কি করছেন? দরজা লাগাচ্ছেন কেন? সাদাপ বলল, যেহেতু লম্বা সময় এখানে থাকবে তাই ভাবলাম দরজা লাগিয়ে দে, কখন কি ঘটে যায় বাহিরে থেকে যেন কেউ টের না পায়। আজ আর তোর লজ্জা না থাকতে পারে, আমার আছে। সাদাপ এবার যেন একটু সিরিয়াস হলো। নূরের দিকে তাকিয়ে বলল, নূর, তুই কেন চাস না আমি বিয়ে করি বল? নূর ওইভাবে দুই হাত বুকে আড়াআড়ি করে বেঁধে আমতা আমতা করে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দিন, আমাকে ভালোবাসেন নাকি বাসেন না? যদি সাবা আফুকে বিয়ে করবেন, তাকে ভালোবাসেন, তাহলে আমার সাথে এসব কেন করেন? আজকে আমাকে প্রশ্নের উত্তর দিতেই হবে। সাদাব বলল, তার আগেও আমি তোকে একটা প্রশ্ন করেছিলাম, কেন তুই আমাকে অন্যান্য কাজিনদের মতো বা ভাইয়ের নজরে দেখিস না? কেন আমি তোর সাথে এসব করার পরেও তুই আমার নামে কারো কাছে নালিশ করিস না? কেন আমার অন্য কারো সাথে বিয়ে হবে মানতে পারছিস না? তুই কি অনুভব করিস আমাকে নিয়ে? আমার স্পর্শ তোর জঘন্য লাগে না কেন? একটা মেয়ে কার স্পর্শে শিহরিত হয় জানিস? বলেছিলাম তুই তোর নিজের মনকে প্রশ্ন কর। উত্তর পেয়েছিস নূর?
ঘোর লাগা কণ্ঠে জানতে চাইল সাদাব। নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাবের দিকে। নূর ভিতরে ভিতরে যেন উত্তর পেয়ে গেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। কেন লোকটি বুঝে নিচ্ছে না এত কিছু? বুঝে এত বয়স হয়েছে, নূর একটা ছোট্ট মানুষ, কেন ওর মনের কথা বুঝতে পারে না সাদাব ভাই? নূরের খুব অভিমান হচ্ছে, এই যে নূর সাদাফের সবকিছুতে এত অধিকার খাটায়, এটা কি সাদাব ভাই বুঝতে পারে না? অভিমান হচ্ছে, বড্ড অভিমান হচ্ছে। কথা বলবে না নূর সাদাফের সাথে। ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল নূর। ও একটা ছোট্ট মেয়ে, ওকে কেন মুখ ফুটে বলতে হবে ভালোবাসি? উনি কি একটু বলতে পারে না? নূরের বুঝি ভালোবাসি বলতে লজ্জা লাগে না? নূর কি এতটাই নির্লজ্জ? মনে মনে ভাবতে লাগলো নূর। সাদাব দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে তাকিয়ে রইল নূরের দিকে। এদিকে রুমে দরজা লাগিয়ে দেয়ালের সাথে চেপে ধরল সাইমন রিমাকে। রিমা বলল, কি করছো? কেউ দেখলে কি বলবে? সাইমন বলল, আগে আমার প্রশ্নের উত্তর দে, ভদ্র মানুষের মতো। তুই আমার ফোন কল এড়িয়ে চলছিস, আমাকে এড়িয়ে চলছিস। কি করেছি আমি? তোর সাথে আমার কিছু হয়নি যতদূর আমার মনে পড়ে। গাজীপুর থেকে আসার পর কি এমন হয়ে গেল? কেন তুই এমন মনে করছিস? কেন উত্তর দিচ্ছিস না? কেন আমার পাশে তোকে দেখি না? কেন আমার সবকিছু তুই গুছিয়ে দিস না এখন? রাগের বশে রিমার হাত দুটো চেপে ধরে কথাগুলো বলল সাইমন। রিমা রাগে ক্ষোভে বলল, পারবো না আমি, আমার ঠেকা পড়েনি তোমার এসব কাজ করার জন্য। যাও বিয়ে করো, গার্লফ্রেন্ড আছে তাকে দিয়ে করাও। সাইমন অবাক হয়ে গেল, বিয়ে করবে? গার্লফ্রেন্ড আছে? কি বলছে মেয়েটা? গার্লফ্রেন্ড কোত্থেকে পেলো? আর বিয়েই বা কিভাবে হবে, যেখানে এখনো সাদাব ভাইয়ের বিয়ে হয়নি? সেখানে সাইমনের তো বিয়ের বয়সই হয়নি। অবাক হয়ে বলল, কার গার্লফ্রেন্ড? কিসের বিয়ে? আবোল তাবোল কথা বলছিস? গার্লফ্রেন্ড কোত্থেকে পাবো? আর তোকে কে বললো আমার বিয়ে, আমার গার্লফ্রেন্ড আছে? হাওয়ায় হাওয়ায় কথা ভাসে, আমি তো কোনোদিনও তোকে মুখে এ কথা বলিনি। রিমে এবার সজোরে একটি ধাক্কা লাগালো সাইমনকে। বলল, এত কিছু আমি শুনতে চাই না, রুম থেকে বের হও। সবাই দেখলে খুব খারাপ হয়ে যাবে, এক্ষুনি যাও। বলেই যেই বিছানার দিকে যাবে অমনি সাইমন আবার রিমাকে হাত ধরে হ্যাঁচকা টেনে নিজের বুকের সাথে লাগিয়ে বলল, বড্ড বেশি বেড়েছিস কিন্তু রিমা। আমার কিন্তু ধৈর্যের সীমা আছে, ধৈর্যের সীমা অতিক্রম করবি না। রিমা রাগে হেসে বলল, অতিক্রম করলে কি করবে? যাও, করলাম অতিক্রম, এক্ষুনি বের হও আমার রুম থেকে। সাইমন অপলক তাকিয়ে রইল রিমার দিকে। রাগ কোনোভাবে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, করে ফেললো অদ্ভুত এক কাজ। সাথে সাথে আঁকড়ে ধরল রিমার ঠোঁট। শরীরের যত ক্ষোভ, যত রাগ সব যেন ঝেড়ে ফেলতে লাগলো রিমার ঠোঁটের উপর। রিমার সাথে সাথে যেন পাথর হয়ে গেল। দুই হাত দিয়ে আঁকড়ে ধরল সাইমনের শার্টের কলার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাইমনের শক্তির সাথে পেরে উঠল না রিমা। রিমার মাথার পিছনে চুল আঁকড়ে ধরে নিজের মর্জি চালাতে লাগলো। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।